বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো প্রচণ্ড গরমের আগে গোলাপ গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। আমাদের বাগানের অত্যন্ত সেন্সিটিভ একটি গাছ হলো গোলাপ। গোলাপ যেহেতু আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, তাই সারা বছর এই গাছকে বাঁচিয়ে রাখতে হলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হয়, তবেই কিন্তু আমরা সারা বছর আমাদের বাগানের গোলাপ গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। ফেব্রুয়ারি মাসের রিপোর্ট এবং প্রুনিং করার পর এই গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসতে শুরু করেছে এবং গাছে আসছে প্রচুর পরিমাণে কুঁড়ি। তবে তার সাথে সাথে গোলাপ গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, গাছের ডালে ডাইব্যাক আসছে। তো এই রকম সমস্যা যদি তোমাদের বাগানের গোলাপ গাছগুলোতে হয়ে থাকে, তাহলে কিভাবে পরিচর্যা করতে হবে, এই মার্চ মাসের মাঝামাঝি সময় আমরা গোলাপ গাছে কি খাবার প্রয়োগ করতে পারবো, কোন খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসবে আর ব্যাসাল শুট আসার সাথে সাথে গাছে বড় বড় কুঁড়ি আসবে, কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে গোলাপ গাছের পাতা আর হলুদ হয়ে ঝরে পড়বে না, এই ধরনের নানান তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। আর তাছাড়া এই ধরনের নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ এই চ্যানেলে প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলেছি অত্যন্ত সেন্সিটিভ একটি ফুলের গাছ হলো এই গোলাপ গাছ। তো এই গোলাপ গাছের পরিচর্যা করতে গেলে জানতে হবে কয়েকটা টিপস, কারণ শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই বাগানের গোলাপ গাছগুলোতে কিন্তু গোলাপ ফুল ফোটানো যায় না। শীতের শুরুতে গোলাপ গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন তো করি, কিন্তু গ্রীষ্মকাল আসার সাথে সাথেই গোলাপ গাছে ধীরে ধীরে ডাইব্যাক আসে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, হঠাৎ করে সম্পূর্ণ গাছটা মারা যায়। প্রথমেই বলবো টিপস নাম্বার 1। বন্ধুরা, বাগানের যে সমস্ত গোলাপ গাছে এই মুহূর্তে ফুল ফুটে রয়েছে, তো সেই ফুলগুলো যখনই দেখবে যে পাপড়ি ঝরার সময় হয়ে গেছে, তো সেই ফুলগুলোকে আর গাছে রাখা যাবে না। এই ফুল কিন্তু গাছের এনার্জি নষ্ট করে। গ্রীষ্মকালে গাছের এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, গাছগুলোকে সবুজ সতেজ রাখতে হবে। তো প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, দেখো কাটারের সাহায্যে ফুলটাকে কেটে ফেলতে হবে। ফুলটাকে কাটার সময় একটা বিষয় লক্ষ্য করবে, সবসময় 3 পাতার নিচ থেকে এবং 5 পাতার উপর থেকে কাটার চেষ্টা করবে, তবেই কিন্তু পরের যে ব্রাঞ্চটা আসবে সেটা মোটা ব্রাঞ্চ আসবে। তো দেখো এই যে ফুলটা এরকমভাবে ঝরে ঝরে পড়বে, তো তার আগেই কিন্তু আমাদের কেটে দিতে হবে। ফুলের মায়া করলে হবে না, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে। ফুলটা তো কেটে দিলাম, এবার এই কাটা জায়গায় কিন্তু ফাঙ্গিসাইড অথবা হলুদ গুঁড়োর প্রলেপ অবশ্যই আমাদের লাগাতে হবে, কারণ এই সময় ডাইব্যাকের সমস্যা কিন্তু খুব বেশি দেখা যায়। তো আমি এখানে দেখো হলুদ গুঁড়োর প্রলেপ লাগিয়ে দিলাম, তোমরা কিন্তু এখানে লিকুইড মোম লাগিয়ে দিতে পারো। টিপস নাম্বার 2, গোলাপ গাছে কখন জল প্রয়োগ করতে হবে অনেক নতুন বাগানিরাই কিন্তু বুঝতে পারে না। তো কোন সময় জল প্রয়োগ করলে গোলাপ গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না সেটা বোঝার জন্য তোমরা কিন্তু কুঁড়ির দিকে খেয়াল করবে। কুঁড়ি যখন দেখবে যে এরকমভাবে ঝিমিয়ে যাচ্ছে, তো সেই সময় তোমরা লক্ষ্য করবে যে টবের মাটি কতটা শুকিয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে উপরের মাটি শুকিয়ে গেছে কিন্তু টবের নিচের দিকের অংশ ভেজা হয়ে আছে। তো সেই অবস্থায় আমরা যখন আবার জল প্রয়োগ করি তখন কিন্তু গাছের ক্ষতি হয়, গাছের রুটের সমস্যা হয়। আর গাছের রুটের সমস্যা হওয়া মানেই কিন্তু সম্পূর্ণ গাছটা ডাইব্যাক হয়ে যাবে, গাছের পাতা হঠাৎ করেই একদিনের মধ্যে হলুদ হয়ে ঝরে পড়বে। তাই যখনই তোমরা দেখবে যে কুঁড়িটা একটু ঝিমিয়ে যাচ্ছে বা নেতিয়ে যাচ্ছে, সেই সময় গাছে জল প্রয়োগ করার চেষ্টা করবে। গ্রীষ্মকালে প্রায় প্রতিদিনই জল প্রয়োগ করতে হয়, তবে তোমরা যদি ব্যালকনিতে গোলাপ গাছ করো আর ব্যালকনির গাছে যদি 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর লাগে, তাহলে কিন্তু হয়তোবা প্রতিদিন জল প্রয়োগ করার প্রয়োজন হবে না। সেই কারণেই বললাম যে কুঁড়িটা যখন দেখবে যে ঝিমিয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু তোমরা জল প্রয়োগ করার চেষ্টা করবে। টিপস নাম্বার 3, গোলাপ গাছে যেমন ব্যাসাল শুট থাকে ঠিক তেমনই কিন্তু এলাডাল বা শাকার ডাল থাকে। তো কোনটা এলাডাল বা শাকার ডাল আর কোনটা ব্যাসাল শুট সেটা তোমরা নতুন বাগানিরা কিন্তু অনেক সময় বুঝতে পারো না। এই যে গ্রাফটিং এরিয়াটা দেখতে পাচ্ছ, গ্রাফটিং নোট যেটা মোটা অংশ থাকে, তো যেখান থেকে জোড় কলম করা হয়, তো সেই জায়গা থেকে যে ডালগুলো আসে সেগুলোকে বলা হয় ব্যাসাল শুট। কিন্তু গ্রাফটিং নোটের ঠিক নিচ থেকে যে ডালগুলো আসে সেগুলোকে বলা হয় এলাডাল বা শাকার ডাল। তো আগের গাছটা দেখালাম ব্যাসাল শুট এসছে, তো ওগুলোকে কিন্তু কখনোই তোমরা কাটতে যাবে না, ওগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় ফুল আসবে। কিন্তু এই যে গ্রাফটিং নোটের ঠিক নিচ থেকে দেখো অনেকটা দূর থেকে যে ব্রাঞ্চটা এসেছে, এটা কিন্তু এলাডাল বা শাকার ডাল। তো এই এলাডাল বা শাকার ডালটাকে কিন্তু আমাদের কেটে ফেলতে হবে, একদম নিচ থেকেই কাটতে হবে। এরা যদি আমরা উপর থেকে কাটারের সাহায্যে কেটে দিই, তাহলে কিন্তু আবার এই ডালটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, কারণ এই ডাল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো তোমরা অনেকেই বুঝতে পারো না এই এলাডাল বা শাকার ডাল কোনটা, এবং গাছের মধ্যে রেখে দাও, ধীরে ধীরে এলাডাল বা শাকার ডাল গাছ বড় হয়ে যায় এবং অরিজিনাল গাছটা মারা যায়।
টিপস নাম্বার 4, বন্ধুরা আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে এই গাছের প্রুনিং করেছিলাম, তো গাছের মধ্যে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ এসছে। তো এবার কিন্তু যে পুরনো পাতাগুলো আছে এই পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাবে। তো এই পুরনো পাতাগুলোকে আমাদের কিন্তু হাতের সাহায্যে তুলে বাইরে কোথাও ফেলে দিতে হবে, কারণ এই পাতার মধ্যে মাকড়ের আক্রমণ হয়েছিল এবং পাতাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে রোগগ্রস্ত পাতা। তো এই পাতাগুলোকে চাইলে তোমরা কিন্তু পুড়িয়ে দিতে পারো বা দূরে কোথাও ফেলে দিতে পারো, তাহলে কিন্তু সমস্যাগুলো অনেকটাই কমানো যায়। এই পুরনো পাতাগুলো ফেলে দিলে কিন্তু নতুন যে কচি কচি পাতা এগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছটা খুব সহজেই ঝোপালো হয়ে উঠবে। টিপস নাম্বার 5, বন্ধুরা গোলাপ গাছের গোড়ায় যেন কোনো রকম কোনো আগাছা না থাকে। আগাছাগুলোকে কিন্তু সব সময় আমাদের পরিষ্কার করতে হবে, সব সময় লক্ষ্য রাখতে হবে যে গোলাপ গাছের গোড়ায় কোনো আগাছা তৈরি হয়েছে কিনা। তো যখনই তোমরা দেখতে পাবে কিন্তু আগাছাগুলোকে তুলে ফেলার চেষ্টা করবে। এরপর টিপস নাম্বার 6, গাছের গোড়ার মাটি সব সময় আলগা রাখার চেষ্টা করবে। গোলাপ গাছের গোড়ার মাটি কখনোই যেন জমাট বেঁধে শক্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু গোলাপ গাছের একেবারেই ভালো বৃদ্ধি হবে না। তো দেখো আমি নিড়ানির সাহায্যে কিন্তু ভালোভাবে মাটিটা খুশে দিলাম। এই কাজটা 15 দিন অন্তর অন্তর যদি করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। মাটি যত আলগা থাকবে গাছের শিকড় তত ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছের উপরের দিকে শাখা প্রশাখাও তত ভালোভাবে বৃদ্ধি পাবে। মাটি খুব ভালোভাবে খুশে দিলাম, কারণ গাছে আমি খাবার প্রয়োগ করব। এই কারণে টবের মিডিয়াটা কিন্তু দেখো আমি শুকনো রেখেছি। গতকাল আমি এই গাছে কোনো রকমভাবে জল প্রয়োগ করিনি, কারণ খাবার প্রয়োগ করার সময় মাটি সবসময় শুকনো রাখতে হয়, সেটা মিশ্র খাবার হতে পারে অথবা লিকুইড খাবার। তো চলো এবার দেখে নেওয়া যাক গাছে আমরা এই মার্চ মাসের মাঝামাঝি সময় কোন খাবার প্রয়োগ করব। সম্পূর্ণ ঘরোয়া খাবার আমি রেখেছি। এই সম্পূর্ণ ঘরোয়া খাবার দিয়ে কিন্তু আমি গোলাপ গাছের পরিচর্যা করব, কারণ এখন ধীরে ধীরে গ্রীষ্মকাল আসছে আর গ্রীষ্মকালে রাসায়নিক খাবার আমি একেবারেই কম প্রয়োগ করি। রাসায়নিক খাবার প্রয়োগ করে আমার গাছের অনেক সময় অনেক ক্ষতি হয়েছে, যে কারণে সম্পূর্ণ গ্রীষ্মকালটা আমি কিন্তু এই জৈব খাবার প্রয়োগ করেই গাছগুলোকে বাঁচিয়ে রাখি এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই যে খাবারটা আমি এখানে রেখেছি বন্ধুরা, এটা হলো ফসফরাস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ডিমের খোসার গুঁড়ো। তারপর রেখেছি আমি চা পাতা, তারপর রেখেছি আমি হলুদ গুঁড়ো রেখেছি হাফ চামচ পরিমাণ চা পাতা। আর এটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো দারুচিনির গুঁড়ো। এই দারুচিনির গুঁড়ো খুব ভালো কাটিং এড পাউডারের কাজ করে। দারুচিনি একটু রোদ্দুরে রেখে দেবে, তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তো আমি নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ দারুচিনির গুঁড়ো। এখন যেহেতু আমাদের গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে, রুট ভালো রাখতে হবে, সে কারণে আমরা কিন্তু রুট হরমোন পাউডার গাছে অবশ্যই প্রয়োগ করব। রুট হরমোন পাউডার যদি থাকে তোমরা রুট হরমোন পাউডার প্রয়োগ করতে পারো 2 গ্রাম পরিমাণ। আর যদি রুট হরমোন পরিমাণ পাউডার না থাকে সেক্ষেত্রে এই দারুচিনির পাউডার অবশ্যই তোমরা নিয়ে নেবে। এরপর রেখেছি পেঁয়াজের খোসার গুঁড়ো 3 চামচ পরিমাণ। আর পেঁয়াজের খোসার গুঁড়ো গাছের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেক বাগানিরাই জানি। পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে যেমন আছে পটাশিয়াম, ঠিক তেমনই আছে সালফার। টবের মিডিয়াতে সালফার প্রয়োগ করলে গাছের শিকড় যেমন ভালো থাকে, গাছের ঠিক তেমনই কিন্তু ভালো বৃদ্ধি হয়। টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে সেটাও কিন্তু আর হয় না। তো দেখো আমি কিন্তু খাবারটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে টবের কিনারা বরাবর প্রয়োগ করলাম এবং উপরে যে মাটিটা রেখেছিলাম সেই মাটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এই খাবারটা তোমরা এই মার্চ মাসের মাঝামাঝি সময় দিয়ে দাও। পরিমাণটা আমি কিন্তু বলেই দিলাম। তো এর ওপরে আমি এবার দিয়ে দেবো কম্পোস্ট। কম্পোস্ট কিন্তু আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা, তবে পরিমাণ মতো কম্পোস্ট দিতে হবে। কম্পোস্ট হিসাবে আমি এখানে রেখেছি ভার্মি কম্পোস্ট। তোমরা চাইলে কিন্তু এখানে গোবর সার দিতে পারো অথবা পাতা পচা সার দিতে পারো। 2 থেকে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট 2 থেকে 3 মুঠো পরিমাণ ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো কম্পোস্ট প্রয়োগ করলে গাছের যেমন পাতা সবুজ থাকবে, ঠিক তেমনই কিন্তু এটা মালচিংয়েরও কাজ করবে। যেহেতু গ্রীষ্মকাল টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই সামান্য পরিমাণ কম্পোস্ট ওপর থেকে দিলে ধীরে ধীরে গাছ তার নিউট্রিশন গ্রহণ করবে এবং উপরের মাটিটা সবসময় ঠান্ডা থাকবে, গাছের শিকড় সহজে শুকিয়ে যাবে না। তো দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। এই খাবার কিন্তু 15 দিন অন্তর অন্তর তোমরা 2 বার প্রয়োগ করতে পারো বন্ধুরা। ডিমের খোসার পরিবর্তে কিন্তু তোমরা এখানে চকের গুঁড়ো দিতে পারো অথবা হাড়ের গুঁড়ো দিতে পারো। বন্ধুরা এবার বলি যে গোলাপ গাছে গ্রীষ্মকাল আসার সাথে সাথেই গাছের পাতা কিন্তু হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করছে বা গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হচ্ছে। কচি কচি যে শুট আসছে সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা গাছে কি স্প্রে করব? দেখো এখানে একটা স্প্রেয়ার বটল নিয়েছি। স্প্রেয়ার বটলের মধ্যে নিয়েছি আমি 1.5 লিটার জল আর অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি 500 ml জল। তো প্রথমেই স্প্রেয়ার বটলের মধ্যে দেখো আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম। 5টা বা 6টা বরফের টুকরো আমি 1.5 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে যে 500 ml জল রেখেছি এর মধ্যে একটা উপাদান আমি ছেঁকে নেব। তো দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 2টো অ্যালোভেরার পাতা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। যদি অ্যালোভেরার পাতা বাগানে না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি থাকে অবশ্যই এই সময় অ্যালোভেরার পাতা পেস্ট করে গাছে স্প্রে করো।
তো দেখো আমি কিন্তু অ্যালোভেরার পাতাটা পেস্ট করে নিয়ে ছেঁকে 500 ml জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার সেই 500 ml জলটা স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে দিলাম, অর্থাৎ স্প্রেয়ার বটলের মধ্যে টোটাল 2 লিটার জল হয়ে গেল। তো এই 2 লিটার যে লিকুইডটা আমি তৈরি করলাম এটা আমার বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে আমি একদিন অন্তর অন্তর স্প্রে করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই লিকুইডটা যদি বেশি হয়, যদি বেশি পরিমাণে তৈরি করো, তাহলে তোমরা কিন্তু টবের মিডিয়াতেও প্রয়োগ করতে পারবে। পাতার উপরে, পাতার তলায়, কুঁড়িতে, চারিদিকে কিন্তু এই লিকুইডটা গাছে স্প্রে করবে, কারণ মাকড় পাতার তলায় থাকে সবসময় এবং গাছের প্রত্যেকটা অংশে বিভিন্ন ধরনের জাপ পোকা বা লেদা পোকার আক্রমণ হয়। তাই স্পিডে যদি আমরা এই ঠান্ডা জল দিনে 3 বার স্প্রে করতে পারি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে অ্যালোভেরা বারবার স্প্রে করার প্রয়োজন নেই, অ্যালোভেরা তোমরা একদিন অন্তর অন্তর অথবা 2 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারবে। কিন্তু বরফ জল এটা কিন্তু আমরা প্রতিদিন গাছে স্প্রে করতে পারি। বরফ জল সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, এরকম যদি 3 বার গ্রীষ্মকালে স্প্রে করা যায়, তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ সুস্থ থাকে, পাতা সবুজ থাকে এবং কখনো কিন্তু গাছে কোনো রকম কোনো সমস্যা আসে না। আর তার সাথে যদি আমরা সপ্তাহে 2 দিন অ্যালোভেরা পেস্ট করে দিতে পারি, তাহলে আরও দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবো। অ্যালোভেরা যেহেতু খুব ভালো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের কাজ করে আর তার সাথে সাথে রুট হরমোনের কাজ করে, তাই এটা যদি তোমরা টবের মিডিয়াতেও প্রয়োগ করতে পারো, তাহলেও কিন্তু গাছগুলো এই গ্রীষ্মকালে খুব ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল মার্চ মাসের মাঝামাঝি গোলাপ গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পরিচর্যা যদি করতে পারো, গ্রীষ্মকালে গোলাপ গাছ নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।